দি এর ব্যবহার শিখবো আজকে আমরা। তো দি এর ব্যবহার আমরা যদি গত ক্লাসটা দেখি তাহলে আমরা দেখতে পারি যে আমরা ইউজ অফ এ অর এন মানে এ এবং এন এর ব্যবহার গত ক্লাসে দেখেছি। গত ক্লাসের লিংকও দেওয়া হয়েছে গ্রুপে, আপনারা অবশ্যই গত ক্লাসটা দেখে নেবেন। আজকে আমরা শিখব দি এর ব্যবহার, ইউজ অফ দি। ইউজ অফ দি। তার আগে আমাকে একটু জানান, খাতার লেখাটা কি দেখা যায়? কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লাসটা নিতে পারবো। এই মাসে একটু সমস্যা হবে, আগামী মাস থেকে আশা করি আর সমস্যা হবে না। আগামী মাসে আমি ক্লাস করানোর জন্য ভালোভাবে সেট আপ করবো সবকিছু। একটু কষ্ট করেন এই মাসটা। ইউজ অফ দি। তো রুল 1 দিয়ে রুল 1 শিখি আমরা। রুল 1, রুল 1 এ আমরা শিখব একক বস্তুর পূর্বে দি বসে। একক বস্তু বলতে কি, পৃথিবীতে যে জিনিসটা শুধুমাত্র একটাই আছে আর নাই। তো পৃথিবীতে একটাই জিনিস কি আছে? কি আছে? মোবাইল না, অনেক অনেক ধরনের মোবাইল আছে। একক জিনিস কি আছে? পুরা পৃথিবী একটাই আছে। আকাশ মানে স্কাই একটাই আছে। সূর্য একটাই আছে। চাঁদ একটাই আছে। তার মানে একক বস্তুর পূর্বে দি বসে। এই রুল 1, একক বস্তুর পূর্বে, একক বস্তুর পূর্বে দি বসে। একক বস্তুটা তো আপনারা বুঝতে পারছেন না? একক বস্তু বলতে কি বোঝায়? পৃথিবীতে যে জিনিসটা শুধুমাত্র একটাই আছে, শুধুমাত্র একটাই আছে। যেমন দিক যদি বলি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলো দিক কয়টা করে আছে? উত্তর তো একটাই। ওই একক যে জিনিসটা একটার বেশি নাই, ওইটার আগে কি বসবে? দি বসবে। কি বসবে? দি বসবে। যেমন দি সান মানে সূর্য, দি মুন, মুন মানে চাঁদ, তারপরে দ্য আর্থ, দি আর্থ, আর্থ মানে পৃথিবী। এই প্রত্যেকটাই কিন্তু একটা করেই আছে। অ্যান্ড দ্য স্কাই, দ্য স্কাই, আকাশও একটা, পৃথিবীও একটা, চাঁদও একটা, সূর্য একটা। এই রকম একক বস্তু পৃথিবীতে যা কিছু আছে ওই সব কিছুর পূর্বেই দিবসে। রুল 1 ক্লিয়ার। এবার যাই আমরা রুল 2। রুল 2, রুল 2 হলো নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মরুভূমি, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে দি বসে। তাহলে কি কি নাম বললাম? নদী, যেমন আমাদের বাংলাদেশে আছে পদ্মা, মেঘনা, যমুনা, এই সব নদীর নামের পূর্বে কি হবে? দি হবে, নদী। তারপরে আছে সাগর। সাগর কি আছে? যেমন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এই বে অফ বেঙ্গলের আগে দি হবে, দা বে অফ বেঙ্গল। সাগর, সাগরের পরে উপসাগর আছে, মহাসাগর আছে, এগুলোর পরেও কি হবে? দি হবে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর। মহাসাগর মানে দ্য প্যাসিফিক ওশেন মানে প্রশান্ত মহাসাগর। তো এরকম নদী, সাগর, উপসাগর, মহাসাগর। তারপর আছে পাহাড়, পর্বত, মরুভূমি, দ্বীপপুঞ্জ। পাহাড় এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ? যখনই নামটা পড়ে বুঝতে পারবেন এটা কোনো পাহাড়ের নাম, তখনই দি বসবে, ওইটার আগে দি হবে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মরুভূমি। পাহাড়, পর্বত, মরুভূমি, দ্বীপপুঞ্জ। দ্বীপ, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে দি বসে। এই প্রত্যেকটাই কিন্তু নাউন। এই যে সান, মুন, আমরা তো জানি আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে। আর্টিকেল মানে হলো নাউনের পূর্বে বসে। এইখানে আমরা যা রুলস পড়তেছি এই প্রত্যেকটাই কিন্তু নাউন। নদী, নাম, পদ্মা, পদ্মা নদীর নাম। মেঘনা, মেঘনা নদীর নাম। তো নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মরুভূমি, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে দি বসে। এই প্রত্যেকটাই কিন্তু নাউন। এই নাউনগুলোর পূর্বে দি বসে, ইত্যাদির পূর্বে দি বসে। যেমন
যেমন আমরা কিছু উদাহরণ দিই, যেমন দা পদ্মা বলতে পারি প্রথমে, দা দা পদ্মা, পদ্মা বানানটা শিখে নেবেন, PADMA এলো পদ্মা। দা প্যাসিফিক বা দ্য বে অফ বেঙ্গল দিতে পারেন, দা বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল অর্থ কি? বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগরের আগে দা, কারণ সাগরের নামের আগে দা বসে। এবার মহাসাগরে যাই, দ্য প্যাসিফিক, দাটা আগে লিখে ফেললাম, দ্য প্যাসিফিক ওশেন্ট, OCEANT, ওশেন্ট। এরকম আরো যা আছে, পাহাড় পর্বত, পর্বত আছে, যেমন ওই সাহারা, সাহারা একটা কি আছে না পর্বতের নাম, হিমালয় পর্বত, সাহারা পর্বত। তাহলে সাহারা যদি দেন আপনারা, দি SHAHARA, সাহারা। এই যে সাহারা নাম যদি আসে, তাহলে পুরো সেন্টেন্সটা দেখলে তো বুঝতে পারবেন যেটা কোনো পর্বতকে বোঝাচ্ছে। সো ইউ ক্যান ইউজ দি। ওকে, দা হিমালয়, হিমালয় পর্বতমালা আপনারা নাম শুনে থাকবেন, ওই হিমালয় এটার পূর্বে দা হবে। তো এই হচ্ছে রুল 2। এতটুকু কি বুঝতে পারছেন? কঠিন লাগে না সহজ লাগে? একটু কমেন্ট করেন তো, একটু জানান তো। রুল 1, একক বস্তুর পূর্বে দি বসে, আর এই নামগুলো যদি থাকে, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সাগরের পালা শেষ। এরপরে যান পাহাড়, পর্বত, মরুভূমি, দ্বীপপুঞ্জ, একদম সহজ। নদী, নদী সবচেয়ে মানে সাগরের চেয়ে নদী ছোট, এই কারণে নদী আগে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর। এরপরে যান পাহাড়, পর্বত, মরুভূমি, দ্বীপপুঞ্জ, একদম সহজ। এই নামগুলো যদি থাকে, এগুলোর পূর্বে দি হবে, ARN হবে না, কি হবে? দি হবে। এতটুকু বুঝতে পারছেন? মাকসুদ খান, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এরপরে রুল 3-এ যাই, যে এটা একটু 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 খাঁটি বাংলায় লিখি, হ্যাঁ। রুল 3, আর রুল না লিখি, রুল 3 একটু খাঁটি বাংলায় লিখি, যে আগে ব্যবহার করা জিনিস পুনরায় ব্যবহার হলে তার পূর্বে দা বসে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আগে ব্যবহৃত নাউনটি পরে আবার ব্যবহার হলে ব্যবহার হলে এর পূর্বে কি বসে? দি বসে। এবার উদাহরণ দিই আমরা, যেমন যেমন বা এক্সাম্পল লেখা যায়। যেমন আমি যদি বলি, আই সো এ বার্ড, এটার অর্থ কি? আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখলাম, আমি একটা পাখি দেখেছিলাম। এই যে পাখি দেখলাম, কোন পাখিটা দেখেছি এটা নির্দিষ্ট না, এটা যে কোনো একটা পাখি হইতে পারে, যেটা ফিক্সড না, এটার কোনো নাম নাই। এটা হচ্ছে এক কথায় এটা নির্দিষ্ট না, এই কারণে এ বার্ড হয়েছে, নির্দিষ্ট না বলেই এ বার্ড হয়েছে। আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখলাম। দ্য বার্ড, পাখিটা, ইজ ভেরি স্মল, পাখিটা খুব ছোট ছিল। দ্য বার্ড ওয়াজ ভেরি স্মল। আচ্ছা, এখানে আমি একটা শর্ট ড্যাশ দিলাম, দেওয়ার পরে লিখি, বার্ড ওয়াজ ভেরি স্মল। আচ্ছা, এবার আমি কি বুঝাইতে চাচ্ছি, এখানে দিলাম আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখলাম। এ বার্ড ওয়াজ ভেরি স্মল, একটা পাখি খুব ছোট ছিল। এখানেও একটা পাখি দেখলাম, ওইখানেও একটা পাখি খুব ছোট ছিল। তার মানে কোথাও নির্দিষ্ট করা হচ্ছে না, কোথাও নির্দিষ্ট করা হচ্ছে না। আমরা রুলসে শিখলাম, আগে ব্যবহৃত নাউনটি আগে ব্যবহৃত নাউনটি, এখানে এই যে বার্ড হচ্ছে পাখি, এ হচ্ছে নাউন, কমন নাউন আর কি, সাধারণ নাউন। তো এই কমন নাউনটা পরে আবার ব্যবহার হলে, এই যে বার্ড, সেটা আবার পরে ব্যবহার হয়েছে, এর পূর্বে দা বসে, তাহলে এখানে হবে দা, দা হবে। আচ্ছা, এখানে দা হইলে অর্থ কি দাঁড়াচ্ছে, লাভ কি হচ্ছে, লাভ কি হচ্ছে, অর্থ কি দাঁড়াচ্ছে একটু বুঝি। আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখলাম।
দ্য বার্ড ওয়াজ ভেরি স্মল, পাখিটা খুব ছোট ছিল। তার মানে আমি যে পাখিটা দেখেছিলাম ওই পাখিটাই ছোট ছিল। তার মানে প্রথমে যে পাখিটার কথা আমি বলতেছি, পরের বার আমি ঠিক ওই পাখিটাকেই বোঝাচ্ছি, তার কারণে এই নির্দিষ্ট করা হয়ে গেল, আর নির্দিষ্ট করা হয়ে গেল বলেই দা হয়েছে। কথাটা কি বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন, এখানে একটু পেজ আছে তো এই কারণে বুঝছেন কিনা একটু জানাবেন। আর কথা বলেন না কেন আপনারা? বুঝছেন? গুড। তাহলে এবার সামনে যাই। এবার সামনে যাই, আরেকটা এক্সাম্পল দিই, দেখি আপনারা এবার বুঝতে পারেন কিনা। আমি নতুন আরেকটা এক্সাম্পল দিলাম। আই বট, বাই অর্থ কিনা আর বট অর্থ কিনলাম। আই বট এ ফ্যান, আমি একটা কলম কিনলাম। এবার পেন ওয়াজ রেড, আমি একটা কলম কিনলাম, কলমটা লাল ছিল। কলমটা লাল ছিল, খুব মজা না? আমি একটা কলম কিনলাম, প্রথমে বোঝা যাচ্ছে না যে কলমটা কিনছি এটা কি ধরনের কলম, কত টাকার কলম। একটা কলম, একটা কলম হইলেই হলো, অনির্দিষ্ট। আমি একটা কলম কিনলাম, পরের বার বলতেছি দ্য পেন ওয়াজ রাইট রেড, মানে কলমটা লাল। তার মানে যে কলমটা কিনছি আমি ওইটাই হচ্ছে লাল। পরের বার কিন্তু নির্দিষ্ট করা হয়ে গেল, এবার যে কোনো কলম বোঝাচ্ছে না। তাহলে এখানে এই পেনের আগে কি হবে? পেনের আগে কি হবে? যাদের কথা বলতে সমস্যা কমেন্ট করেন, কি হবে? পেনের আগে কি হবে? প্লিজ টেল। দা হবে, রাইট। রাইট, আচ্ছা, একজনে বলছেন দা হবে আর একজনে বলছেন দি হবে। এই কথার পেজটা আজকে ভেঙে দেই, হ্যাঁ? এই কথা মনে হয় কখন দা কখন দি এটা মনে হয় আপনারা বুঝেন না, তো এটা ভেঙে দেই আজকে। না, একই না, একই না। কখনো দা উচ্চারণ হয়, কখনো দি উচ্চারণ হয়, উচ্চারণ দুইটাই, এবং দুইটাই করতে হয়। কখন কোনটা করতে হয় আজকে বলে দিই। যদি যে শব্দটা, ওই শব্দটার প্রথম অক্ষরটা যদি হয় কনসোনেন্ট, তাহলে হবে দা। দা সান, দা মুন, দি আর্থ। এই যে আর্থ, আ, আ হচ্ছে কিন্তু ভাওয়েল এবং শুরু হয়েছে ই দিয়ে। তার মানে এটা হচ্ছে দা সান, দা মুন, দি আর্থ, দা স্কাই। তার মানে যদি শুরু হয় কি দিয়ে? ভাওয়েল দিয়ে, আর উচ্চারণটা যদি ভাওয়েলের মতো আসে, স্বর স্বরায় রস্বই দীর্ঘই এই স্বরবর্ণের মতো উচ্চারণ যদি আসে, তাহলে হবে দি। আর যদি হয় কনসোনেন্ট, ক খ গ গর মতো উচ্চারণ আসে প্রথম অক্ষরটা, তাহলে হবে দা। বুঝতে পারছেন? তাহলে এখানে যেহেতু ফ্যান, তাহলে হবে দা ফ্যান। কি হবে? দা ফ্যান। ঠিক আছে? আম, যেমন ধরেন এখানে আছে অ্যাপল। অ্যাপলের আগে যদি ধরেন দি, মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যেমন আমি একটা আপেল নিলাম, আই টেক এ অ্যাপল। আমি একটা আপেল নেই, বা আই টুক অ্যান অ্যাপল, আমি একটা আপেল নিলাম। এবার ড্যাশ অ্যাপল ওয়াজ স্মল, মানে আপেলটা ছোট ছিল, এটা বোঝাচ্ছি। তো ওই অ্যাপলের আগে যে, অ্যাপলের আগে দা হবে না দি হবে উচ্চারণটা? দা হবে না দি হবে? দি হবে, কারণ অ্যাপেলটা ভাওয়েল দিয়ে শুরু, এ, জন্য হবে দি অ্যাপল। তাহলে কখনো দি কখনো দা, দুইটাই সঠিক, কিন্তু উচ্চারণটা জেনে শুনে বুঝে সতর্ক হয়ে করতে হবে। দি অ্যাপল, দা ফ্যান। দি অ্যাপল, দা ফ্যান, এ হচ্ছে উচ্চারণ। আচ্ছা, তাহলে রুল 3 গেল। এখন আমরা পড়বো রুল 4। রুল 4-এ আমি আবার কিছু নাম বলি, যেহেতু আমাদের নাউন নিয়ে এই কাজ। কোন কোন নাউনের আগে দা হবে, এই নাউনগুলো আমরা একটু মুখস্থ করে নিতে হবে। ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের মধ্যে আছে কি? হলি কোরআন, তারপরে আছে তাওরাত, জাবুর, ইনজিল। এই যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থগুলোর আগে কি হবে? দা হবে। তারপরে হিন্দু ধর্মগ্রন্থ যেগুলো আছে, এক কথা ধর্মগ্রন্থ হইলেই সেটা হবে কি? দা হবে। তাহলে ধর্মগ্রন্থ, পত্রিকা, সংগঠন, বিখ্যাত ভবন, বিখ্যাত স্থাপনা, ঐতিহাসিক স্থান ইত্যাদির নামের পূর্বে দা বসে। ইত্যাদি নামের পূর্বে দা বসে, এখানে ধরবে?
মনে হচ্ছে ধরবে। তাহলে আমরা একটু লিখি। আচ্ছা, আমাদের নেট কি প্রবলেম করতেছে একটু জানাবেন তো, কথা কি বোঝা যায় আমার? আচ্ছা, গুড। আলহামদুলিল্লাহ, আমি আসলে খুশি। এই মোবাইল দিয়ে তো ক্লাস নিতে পারি না নেট প্রবলেম করে, তা তো আজকে বোঝা যাচ্ছে। ধর্মীয় গ্রন্থ, পত্রিকা। পত্রিকা কি আছে? ওই যে দৈনিক ইত্তেফাক আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার। তো এই পত্রিকার নাম আসলেই কি হবে? দি হবে। ধর্মীয় গ্রন্থ, পত্রিকা, ধর্মীয় গ্রন্থ, পত্রিকা, সংগঠন, বিখ্যাত, বিখ্যাত ভবন। বিখ্যাত ভবন কি? যেমন তাজমহল বিখ্যাত ভবন। সংগঠন, সংগঠন কি কি আছে? রাজনৈতিক সংগঠনের মধ্যে আছে কি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো হচ্ছে সংগঠন। এগুলো হচ্ছে রাজনৈতিক সংগঠন। এছাড়াও যে শব্দ দিয়ে সংগঠন বোঝা যায় সেটার আগে দা হবে। যেমন ধরেন, আমরা যদি বলি যে ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন অর্থ জাতিসংঘ। এই জাতিসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন, তাহলে এটাও সংগঠন। তাহলে ইউনাইটেড নেশনের আগে কি হবে? দা হবে, দা ইউনাইটেড নেশন, যেহেতু এটা একটা সংগঠন। আমি কিন্তু প্রত্যেকটা শব্দ বুঝাই দিচ্ছি আগে। তাহলে হচ্ছে ধর্মীয় গ্রন্থ, পত্রিকা, সংগঠন, বিখ্যাত ভবন। কি হবে? বিখ্যাত, বিখ্যাত ভবন তো দন্তন্য দিয়ে না, বিখ্যাত ভবন। তারপরে হচ্ছে বিখ্যাত স্থাপনা, ঐতিহাসিক স্থান, বিখ্যাত স্থাপনা। একটু কষ্ট হলেও এগুলো শিখতে হবে, বুঝছেন? এগুলো যদি শিখেন তাহলে আর ভুল হবে না, আনাইলে কিন্তু ভুল হবে, আন্তাজি দিতে হবে পরীক্ষায়। বিখ্যাত স্থাপনা, ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক স্থান আছে না বাংলাদেশে? ওই যে মহাস্থানগড়। যখন ঐতিহাসিক নাম বোঝাবে সেটার আগে দা হবে বা দি হবে। ঐতিহাসিক স্থান। তারপরে আর কি আছে? উম, ধর্মীয় গ্রন্থ, পত্রিকা, সংগঠন, বিখ্যাত ভবন, বিখ্যাত স্থাপনা, ঐতিহাসিক স্থান ইত্যাদির পূর্বে, ইত্যাদির পূর্বে কি বসে? দা বসে। এই তো হয়ে গেল। ইত্যাদির পূর্বে দা বসে। এবার আমরা দু একটু উদাহরণ দেখি। যেমন ধর্মগ্রন্থ তো বুঝলেনই, দা হোলি কোরআন। যে হোলি কোরআনের আগে দা হইল, ঠিক আছে? তো আমরা এখানে আরো কিছু দেই। যেমন কি আছে? পত্রিকা আছে, পত্রিকাতে আমরা দিতে পারি দা, কি দিতে পারি? দা ইত্তেফাক দিতে পারেন, দা ডেইলি স্টার দিতে পারেন, দা বাংলার নিউজ। মানে পত্রিকার নাম বুঝলেই সেটা কি হবে? দা হবে। দা ডেইলি স্টার। তো ডেইলি স্টার একটা পত্রিকার নাম, এই কারণে এর আগে দা হয়েছে। এরপরে সংগঠন, যেমন ইউনাইটেড নেশনই দিই, দা ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ, এটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন। ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন। তারপরে আর কি আছে? বিখ্যাত ভবন কি আছে? দা তাজমহল, দা তাজ, বড় হাতের অক্ষর হবে না, দা তাজ, দা তাজমহল। এই যে দা হয়েছে, এই যে দা হয়েছে, ঠিক আছে? এগুলাই। ওকে, কয়েকটা এক্সাম্পলই রাখলাম। তাহলে এই হলো রুল 4। ধর্মীয় গ্রন্থ, পত্রিকা, সংগঠন, বিখ্যাত ভবন, বিখ্যাত স্থাপনা, ঐতিহাসিক স্থান ইত্যাদি নামের পূর্বে দা বসে। পরীক্ষা কিন্তু নিব, এগুলো থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। আর্টিকেল থেকে যে পরীক্ষা নিব, এই যে এগুলো থেকে, ধর্মীয় গ্রন্থ, পত্রিকা, সংগঠন, বিখ্যাত ভবন। এখন আপনি এখানে ইউনাইটেড ইউ পাইছেন, ইউ পায়া যদি এ দিয়ে দেন তাহলে ভুল, কারণ ইউনাইটেড নেশন হচ্ছে একটা সংগঠন। এখানে আপনি ইউনাইটেড পায়া যদি এ দেন তাহলে তো হলো না। এজন্য একটু নামগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, রুল 4 গেল। এখন আমরা যাব রুল 5। তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। রুল 5। তুলনা বোঝাতে কি ডিগ্রি? সুপারলেটিভ। বলেন যে স্যার সুপারলেটিভ ডিগ্রি তো চিনি না। হ্যাঁ, এখনো তো সুপারলেটিভ ডিগ্রি পড়াই নাই। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রিটা কেন হয়? একজনের সাথে আরেকজনকে তুলনা করতে ডিগ্রি ব্যবহার হয়। কে কার চেয়ে কতটুকু ভালো, কে কার চেয়ে কতটুকু খারাপ, মানে তুলনা বোঝাতে ডিগ্রি হয়। তাহলে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে কার? সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে কি বসে?
দি বসে। এবার আমরা কিছু উদাহরণ দেখি। যেমন যেমন এখানে আমি যদি একটা উদাহরণ দিই যে হি ইজ দা হি ইজ দা দা আগে দিয়ে দিলাম না, হি ইজ দা ওল্ডেস্ট। বাবিতে তো পাওয়া যায়, ওল্ডেস্ট ম্যান পাওয়া যায় না, সবার বয়স তো সমান থাকে না, কারণ একজন না একজন তো আছে সর্বোচ্চ বয়সের। যেমন ধরেন ক্লাসের সবার বয়স যদি হয় 22 থেকে 30-এর ভিতরে, একজনকে পাবেন 45 বা 50 বছর, তাহলে ক্লাসের মধ্যে সে সবচেয়ে বয়স্ক। তো এতগুলো মানুষের মধ্যে সে হচ্ছে সবচেয়ে বয়স্ক, তার মানে ওই মানুষগুলোর সাথে তার বয়সের তুলনা করা হয়েছে। এভাবে তুলনা করা হলে কি হবে? দা হবে। দা হি ইজ দা ওল্ডেস্ট, হি ইজ দা oldest man in the class বা oldest student in the class, he is the oldest man in the batch বা in the class, in the meeting বা মিটিং এ যে কোনো নাম দিতে পারেন, in the batch দিলাম আমি। তো he is the oldest man in the batch, এই ব্যাচের মধ্যে সে হলো সবচেয়ে বয়স্ক, তার মানে এতগুলো মানুষের মধ্যে সে বয়স্ক বেশি, তাকে তার বয়সের তুলনা করা হয়েছে। তো আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, যেমন আমরা যদি বলতে পারি, যেমন আরেকটা এক্সাম্পল দিই এবার, she is এই যে old older oldest, big bigger biggest, great greater greatest, তার মানে biggest greatest oldest এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এগুলোর আগে দা হবে। হ্যাঁ, আর গুড বেটার বেস্ট, তার মানে গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমরা লিখি শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সে হচ্ছে সবচেয়ে ভালো। তার মানে এতগুলো মানুষের মধ্যে, এতগুলো স্টুডেন্টদের মধ্যে তুলনা করলে দেখা যায় ভালোর দিক দিয়ে সে হচ্ছে সবচেয়ে উপরে, এই তুলনা করা হচ্ছে। তাহলে শি ইজ ড্যাশ হবে বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সে হচ্ছে সবচেয়ে কি ভালো। এই যে এখানে কিন্তু দুইটা রুলস আসছে, এই যে ক্লাস, এই যে বেচ, এই ক্লাস শ্রেণী বোঝাতে কিন্তু দা বসে, এটা কিন্তু আরেকটা রুল। তাহলে এখানে ক্লাস মানে একটা শ্রেণী, এখানে শ্রেণী বোঝাতে দা চলে আসছে, এটাও তো আর্টিকেল দাটা। আবার এখানে সুপারলেটিভ ডিগ্রির আগে দা, এটাও দা হবে। তার মানে দুইটা রুলস আসছে একটার ভিতরে। তো হি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে। এই গেল রুল 5, যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। এবার যাই রুল 6, জাতি বা জনগোষ্ঠী বোঝাতে দা বসে। রুল 6, জাতি বা জনগোষ্ঠী বোঝাতে দা বসে। জাতি মানে বাঙালি জাতি, ইংলিশ জাতি, তাহলে এখানে যদি জাতি ইংলিশ দিয়ে যদি সাবজেক্ট না, এই ইংলিশ দিয়ে যদি জাতি বোঝাই, হ্যাঁ, যেমন দা ইংলিশ ইজ এ পোলাইট নেশন, ইংরেজরা হলো কি ভদ্র জাতি, পোলাইট নেশন। তার মানে এখানে জাতি জাতি বোঝাচ্ছে, যার কারণে কি হবে? দা হবে। দা ইংলিশ ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। তাহলে কি এরকম যদি জাতি বা জনগোষ্ঠী বোঝায়, তাহলে কি হবে? কি হবে? দা হবে। যেমন আরেকটা যদি দেই, চাইনিজ, CHINESE, চাইনিজ, চাইনিজ মানে চায়না জাতিকে বোঝাচ্ছে, দা হবে, দা চাইনিজ। আচ্ছা, এবার জনগোষ্ঠী কি? উপজাতি তো একটা জনগোষ্ঠী, তাহলে ত্রিপুরা যদি লিখি, ত্রিপুরা বা উপজাতির একটা নাম বলেন তো, ত্রিপুরা তো একটা উপজাতি আছেই, তাহলে দা ত্রিপুরা মানে উপজাতি বোঝাইতে, জনগোষ্ঠী। উপজাতি তো একটা জনগোষ্ঠী। বাঙালি একটা জনগোষ্ঠী, দা বাঙালি, দা ত্রিপুরা। বার্মা, দা বার্মা, এই যে সুন্দর, থ্যাংক ইউ। দা বার্মা, তো বার্মা হচ্ছে একটা উপজাতি, আর এই উপজাতিটা হচ্ছে একটা জনগোষ্ঠী, মানে তারাই হচ্ছে আলাদা একটা জনগোষ্ঠী। তাহলে এই বার্মার আগে কি হবে? দা হবে, দা বার্মা। তাহলে জাতি বা জনগোষ্ঠী বোঝাতে দা বসে, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। রুল খুব একটা বেশি নাই, এই 8 নম্বর রুলে আছে। হ্যাঁ, হ্যাঁ দি হবে। হ্যাঁ, হ্যাঁ দি হবে, আমারও তো সেন্সলেস হয়ে যায় মাঝে মাঝে। 100% দি হবে, দি ইংলিশ, দ্য চাইনিজ, দ্য বার্মা, দি হবে 100% দি ইংলিশ।
থ্যাংক ইউ সো মাচ। হুম, রাইট 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 রাইট। এই স্টার্টিংটা ভাওয়েল থাকার কারণে দি, স্টার্টিংটা কনসোনেন্ট থাকার কারণে দা, স্টার্টিংটা কনসোনেন্ট থাকার কারণে দা। প্রথম অক্ষর দিয়ে হিসাব, পুরাটা না, প্রথম অক্ষর দিয়ে হিসাব, প্রথম অক্ষর দিয়ে। আচ্ছা এবার ধরুন, হ্যাঁ যে কোনো কিছুর ক্ষেত্রে আর্টিকেল যখন এই দা বা দি বসবে তখন এর পরের অক্ষরটা কি এটা দেখে উচ্চারণটা হবে দা নাকি দি। ওকে, লেটস গো অ্যাহেড, চলো সামনে যাই। তাহলে বাদ্যযন্ত্র, থিয়েটার, সিনেমা, হোটেল ইত্যাদি নামের পূর্বে দা বসে। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র মানে এই বাদ্যযন্ত্রের ইংলিশ হচ্ছে ইনস্ট্রুমেন্ট। যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝাই, মানে গানের বাদ্য, যে কোনো বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের পরে এন্টারটেনমেন্টের কি আছে, থিয়েটার আছে, থিয়েটার। থিয়েটারের পরে এর চেয়ে বড় কি, সিনেমা। তাহলে এই নামগুলো মনে রাখি, বাদ্যযন্ত্র, থিয়েটার, সিনেমা, হোটেল ইত্যাদির পূর্বে দি বসে, হোটেল, হোটেল, সরি, ইত্যাদির পূর্বে দি বসে। যেমন, যেমন আমরা লিখতে পারি হোটেল, কি হোটেলের নাম লেখা যায়, যে কোনো একটা হোটেল দিলেই তো হলো। হোটেল শেরাটন আছে না, শেরাটন, SHERATON, শেরাটন। তাহলে এটা হচ্ছে শেরাটন, একটা হোটেলের নাম, হোটেল শেরাটন, আমরা সবাই জানি এই নামটা খুব কমন। তাহলে এই শেরাটনের আগে কি হবে, যেহেতু এটা একটা হোটেলের নাম, সো এখানে দি হবে, দা, দা হবে, দা শেরাটন, দা, দা শেরাটন হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার সিনেমা হলের নাম যদি হয়, যেমন মণিহার সিনেমা, আমরা একটা নাম জানি বাংলাদেশে, এটা কমন। তো এখানে যদি লেখা থাকে মণিহার, মণিহার, এতটুকুই লেখা থাকলো, অথবা লেখা থাকলো মণিহার সিনেমা হল, সিনেমা হল, তাহলে বুঝাইতে যাচ্ছে এটা একটা সিনেমা হলের নাম। যদি সিনেমা হলের নাম হয়, হোটেলের নাম হয়, তাহলে কি হবে। 8 নম্বর রুলে যাই। 8 নম্বর রুল হচ্ছে সময়, তারিখ ও বিশেষ দিনের পূর্বে দিবসে। তাহলে বিশেষ দিন কি, যেমন, যেমন আমরা যদি এখানে লিখি 21 ফেব্রুয়ারি, মানে 21 ফেব্রুয়ারি, যেটা 21 ফেব্রুয়ারি কি একটা বিশেষ দিন না, 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস একটা বিশেষ দিন। সো এই 21 ফেব্রুয়ারির আগে দা হবে, দা 21 ফেব্রুয়ারি, বা 21 ফেব্রুয়ারি। ওকে, এবার যদি তারিখ দেন তাহলে কি বসে, এট দা, যেমন প্রিপোজিশন এট বসে আর কি, এট দা, এই যে দা আসবে, তারপরে ধরেন কত, 10th, মানে 10, 10th, এটা কি মাস, আগস্ট, ধরেন আগস্ট, 10th আগস্ট 2025, এই যে, তাহলে এই যে তারিখ 10th আগস্ট 2025, এর আগে দা হবে, দ্য 10th। আচ্ছা, তারপরে বিশেষ সময়, বিশেষ সময় বলতে কি বোঝায়, সময়, সময় বলতে কি বোঝায়, সময়, তারিখ, বিশেষ দিন, বিশেষ দিন তো পাইলাম। সময় বলতে কি বোঝায়, সকাল একটা সময়, ইন দ্য মর্নিং, ইভিনিং বিকাল একটা সময়, আহ, সন্ধ্যা, ইন দ্য ইভিনিং, আফটারনুন, আফটারনুন বিকাল, মানে দ্য আফটারনুন, দ্য ইভিনিং, দ্য মর্নিং, এই প্রত্যেকটাই সময়, এরকম সময় বোঝালে দা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দা মর্নিং, অথবা ইভিনিং, দ্য ইভিনিং মানে সন্ধ্যা, দ্য মর্নিং মানে সকাল। তো এই সময়ের আগে দা, তারিখের আগে দা, আর কি, বিশেষ দিনের আগে দা, দ্য 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর।
ঠিক আছে, এটা কিন্তু 21st, মানে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি তো এটা তারিখ কি, এখানে 10 আগস্ট, এটাও তারিখ এটাও তারিখ, কিন্তু এটা বিশেষ দিন হওয়ার কারণে দা হয়েছে, আর এটা তো তারিখ হওয়ার কারণে দা, তাহলে একই, মিলছে, সমস্যা নেই, একই একই যেহেতু কথা। তাহলে আমাদের দার ব্যবহার এতটুকু, দা সম্পর্কে শেষ। এখন কোথায় কোথায় আর্টিকেল বসে না, নো আর্টিকেল, এই রুলস গুলো আমরা এখন পড়বো ইনশাল্লাহ। নো আর্টিকেলের রুলস পড়েই আমাদের আজকের ক্লাস শেষ। আর নেক্সট ক্লাসে আপনাদের পরীক্ষা হবে, আবারও বলে রাখছি, আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে বলেছি কথাটা, আবারও বলতেছি, আমরা যেহেতু আজকে আর্টিকেলটা কষ্ট করে পড়ে শেষ করতে পেরেছি, সো উই মাস্ট গিভ দ্য এক্সাম, আমরা অবশ্যই পরীক্ষা দিব। উই মাস্ট গিভ দি এক্সাম, আমরা অবশ্যই পরীক্ষা দিব। এবার যাই নো আর্টিকেল। নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল মানে যেখানে আর্টিকেল বসে না, যেখানে আর্টিকেল বসে না। এক নম্বরে বলা হচ্ছে মানুষের নাম, দেশের নাম, শহরের নাম, রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসে না, 1 নম্বর রুল। আমরা আর্টিকেল পড়তেছি মানে কিন্তু নাউন নিয়ে কাজ করতেছি, কারণ আর্টিকেলটা বসেই নাউনের আগে। তাহলে মানুষের নাম 1 নম্বরে কি, সরি, হ্যাঁ, মানুষের নাম, তারপরে দেশের নাম, শহরের নাম, রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসে না, রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন, যেমন কি আছে, যেমন ধরেন মানুষের নাম আমি যদি লিখি সজীব, রাজীব, সজীব এন্ড রাজীব লেখা যাইতে পারতো, আচ্ছা যাই হোক কমা দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে আর্টিকেল ক্রস হবে, যেখানে আর্টিকেল বসে না ক্রস হবে, আর্টিকেল বসে না কি হবে, ক্রস হবে। তারপরে কি বললাম, দেশের নাম, দেশের নাম তো বাংলাদেশ, বাংলাদেশের আগে আর্টিকেল বসে না, কিন্তু বাঙালি জাতি বুঝাইলে আবার দি হবে। ওই যে আমরা পড়ে আসছি জাতি, জনগোষ্ঠী, উপজাতি, এরা, কিন্তু অনলি বাংলাদেশ যদি আসে তাহলে একটা দেশের নাম কি হবে না, আর্টিকেল হবে না। ইন্ডিয়া দেশের নাম আর্টিকেল হবে না, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, দেশের নাম, শহরের নাম, শহর তো ঢাকা, এই ঢাকার আগে আর্টিকেল হবে না। আর কি আছে, রাস্তা, রাস্তা আছে কি বেইলি রুট, বেইলি রুট, এই বেইলি রুটের আগে আর্টিকেল হবে না। বুঝে গেল, প্রত্যেকটা দিলাম, মানুষের নাম সজীব রাজীব, দেশের নাম, শহরের নাম, রাস্তার নাম, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। একটু কষ্ট হলো, মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। ভাষা ও বিষয়ের নামের পূর্বে আর্টিকেল বসে না, 2, রুল 2 কি, ভাষা, ভাষা মানে বাংলা ভাষা, ইন্ডিয়া ভাষা বুঝাইলি, ভাষা ও, ভাষা ও বিষয়ের নামের পূর্বে আর্টিকেল বসে না। বিষয় তো বুঝেন, ইংলিশ, ম্যাথমেটিক্স, এগুলা। ভাষা ও বিষয়ের নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন যখন আমরা ইংলিশ লিখলাম, এই ইংলিশের পরে তো আরো আরো কথা থাকবে, এই সেন্টেন্সটা পড়ার পরে যদি বুঝতে পারেন ইংলিশ একটা জাতিকে বোঝাচ্ছে, দি হবে। যদি বুঝেন যে ইংলিশ ভাষাকে বোঝাচ্ছে তাহলে ক্রস হবে, ইংলিশ ভাষাকে বোঝাচ্ছে ক্রস হবে, জাতিকে বোঝালে দি হবে। আচ্ছা, আবার বিষয়ের নাম ম্যাথমেটিক্স, আবার ইংলিশও দিতে পারেন। ইংলিশ যদি সাবজেক্ট বোঝায় আর্টিকেল হবে না, ইংলিশ যদি ভাষা বোঝায় আর্টিকেল হবে না, ইংলিশ যদি জাতি বোঝায় দি হবে। আচ্ছা, এবার ধরেন বিষয়, বিষয় কি আছে, ম্যাথমেটিক্স আছে, আমরা লিখে দিই ম্যাথমেটিক্স, ম্যাথ, ই আছে না ম্যাথমেটিক্সে, ই আছে, ম্যাথমেটিক্স, এই হলো ম্যাথমেটিক্স। তো একটা বিষয়, বিষয় নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে 1, মানুষের নাম, দেশের নাম, শহরের নাম, রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসে না। 2, ভাষা ও বিষয়ের নামের পূর্বে আর্টিকেল বসে না। 3, খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। খাবারের নামের পূর্বে, খাবারের
নামের পূর্বে একটু কষ্ট হইলেও মুখস্থ করে নেবেন। হ্যাঁ, খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, খাবারের নাম কি কি আছে? ব্রেকফাস্ট আছে, ব্রেক ব্রেকফাস্ট সকালের নাস্তা, আর্টিকেল হবে না। এটা মাথায় রাখবেন, ব্রেকফাস্ট থাকলে আর্টিকেল হবে না। তারপর লাঞ্চ, LUNCH, লাঞ্চ হলে আর্টিকেল হবে না। ডিনার, ডিনার হলে আর্টিকেল হবে না। এই প্রত্যেকটা হচ্ছে খাবারের নাম। খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। একটা বড় উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, যেমন হি হ্যাড একটা ড্যাশ দিলাম, ডিনার, হি হ্যাড ডিনার, দাঁড়ান, at the 8 PM, অথবা 8 o'clock দিতে পারেন, আমি PM দিলাম। তো সে 8টার সময় ওই রাতের খাবার খেয়ে নিল। 8টার সময় সে রাতের খাবার খেয়ে নিল। এই যে ডিনার, রাতের খাবার, এই যে একটা সেন্টেন্স কিন্তু চলে আসলো, হি হ্যাড ড্যাশ ডিনার, মানে এখানে আর্টিকেল হবে না, কারণ আমরা রুলস পড়েছি খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। তো ক্রস হবে, হি হ্যাড ক্রস ডিনার, সে রাতের খাবার খাইলো, গ্রহণ করলো। এট দা, এই যে সময়, আমরা একটা রুলস পড়ে আসলাম না, লাস্ট রুলসটা একটু যদি দেখাই, এই যে লাস্ট রুলসটা পড়ছিলাম না, যে সময় তারিখ, সময় তারিখ ও বিশেষ দিনের পূর্বে দা বসে। এই যে সময় আসলো 8 PM, এই যে সময় আসলো 8 PM অথবা 8 o'clock, তাহলে এই যে সময় বোঝাচ্ছে, এই কারণে এর আগে দা হয়েছে। আর এখানে খাবারের নাম হওয়ার কারণে দা হয় নাই। তার মানে রুলস গুলো আপনি পরীক্ষায় ভালো করতে গেলে বা আর্টিকেল পারতে গেলে আপনার রুলস গুলো শিখতেই হবে, কষ্ট হইলেও রুলস গুলো শিখতে হবে। আচ্ছা, 4 নম্বর রুলস হলো সৃষ্টিকর্তা বা আল্লাহর নামের পূর্বে দি বসে না। তাহলে আমি শুধু আল্লাহর নাম দেই, আল্লাহর নামের পূর্বে দি বসে না, আর্টিকেল বসে না। আচ্ছা, তাহলে কি হবে, যেমন একটা এক্সাম্পল দেই, যেমন যেমন হ্যাঁ, যেমন মে ড্যাশ আল্লাহ, বা গড দিতে পারেন, আল্লাহ হেল্প ইউ, মানে আল্লাহ তোমার সহায় হোক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তো এই যে আল্লাহ আছে এখানে, এই আল্লাহর নামের পূর্বে, বা এবার এখানে গড থাকতে পারে, অথবা সৃষ্টিকর্তার নাম বোঝায় এমন কোনো ওয়ার্ড থাকতে পারে, সেটা বোঝাইলে আর্টিকেল হবে না, আর্টিকেল হবে না। রুলস 5, রুলস 5 এ আমরা শিখব সাধারণ অর্থে বহুবচন ও অগণনীয় নাউনের পূর্বে আর্টিকেল বসে না। সাধারণ অর্থে বহুবচন, আচ্ছা, সাধারণ অর্থে, আমি যে বলছিলাম না কমন নাউন একবার, তো এরকম সাধারণ অর্থে বহুবচন ও অগণনীয় বোঝালে, অগণনীয় মানে গণনা করা সম্ভব না, অগণনীয় বোঝালে আর্টিকেল বসে না। যেমন সাধারণ অর্থে আমরা লিখতে পারি, যেমন বার্ডস, বার্ডস মানে পাখিগুলা, অথবা আমরা বার্ডস দিতে পারি শুধু, আচ্ছা যাই হোক, বার্ডস, ট্রিজ। বড় উদাহরণ দেবো তাহলে বুঝবেন, গাছ, পাখি, গাছ, পিপল, পিপল মানে মানুষ, পিপল,
আচ্ছা, তাহলে পিপল মানে সব মানুষকে বোঝাচ্ছে। আচ্ছা, এই এতটুকু দিলাম, হ্যাঁ। তো আমি একটা উদাহরণ দিই, যেমন বার্ড ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। এখানে পাখিরা উড়তে পারে, একটা পাখিকে বোঝায় নাই। এ বা এন বসাবেন আপনি, একটা বোঝায় নাই। এখানে সব পাখিকে বোঝাইছে। পাখির সাধারণ নাম বার্ড। তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে এই পাখিটা উড়তে পারে বা এই পাখিগুলো উড়তে পারে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যার কারণে দাও হবে না, এ বা এনও হবে না, দাও হবে না। কি হবে? ক্রস হবে। কি কারণে ক্রস হবে? সাধারণ অর্থে বহুবচন। তাহলে বার্ড ক্যান ফ্লাই, একটা এস, বহুবচন থাকতে হবে, তো একটা এস দিতে হবে। বার্ডস ক্যান ফ্লাই, পাখি আকাশে উঠতে পারে। এখানে কি একটা পাখির কথা বলা হয়েছে? পৃথিবীতে যত পাখি আছে সব পাখিরাই উঠতে পারে। যেহেতু সব পাখিকে বোঝাচ্ছে, সব বার্ড শব্দটা বহুবচন আর সব পাখিকে বোঝাচ্ছে, এই কারণে এখানে ক্রস হবে, মানে আর্টিকেল হবে না। বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা আকাশে উড়তে পারে। পাখিরা উড়তে পারে। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উঠতে পারে। যদি ইন দ্য স্ক্যান দ্য স্কাই না দেয়, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। মঙ্গলবারে রাত ৯টায় শুরুতে পরীক্ষা দিবেন, ১০-১৫ মিনিট লাগবে, এরপরে ৯টা ১৫-এর দিকে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। তাহলে আমি ওই যে আগে যে এক্সাম্পলটা লিখছিলাম, এই এক্সাম্পলটা আবার দিই। আই সো ড্যাশ বার্ড, দ্য বার্ড, আচ্ছা দা দিয়ে দিছি আগেই। আচ্ছা, দ্য বার্ড ওয়াজ ভেরি স্মল, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। এটাও বার্ড, এটাও বার্ড, এটাও বার্ডস। তাহলে এই প্রত্যেকটার আগে আর্টিকেল বসবে, এই প্রত্যেকটার আগে আর্টিকেল বসবে। দেখেন আইসো এ বার্ড, আমরা একটা পাখি দেখলাম, মানে একটা পাখি দেখছি, এখানে সংখ্যা বোঝাচ্ছে যে আমি একটাই পাখি দেখছি, অনেকগুলা দেখি নাই। এবং একটা কি ধরনের পাখি, কোন পাখি সেটাও নির্দিষ্ট না, এ কারণে এ হবে, যেহেতু নির্দিষ্ট না, এ হবে আইসো এ বার্ড। এরপরে ওই যে পাখিটা দেখলাম, এবার এই পাখিটার কথা পুনরায় আমি বলতেছি, তার মানে এবার নির্দিষ্ট করতেছি যে আগে যে পাখিটা দেখছিলাম ওই পাখিটাই ছোট ছিল। তার মানে এখন যেহেতু নির্দিষ্ট করছি, তাই দি হবে, দা হবে। দ্য বার্ড ওয়াজ ভেরি স্মল, দ্য বার্ড ওয়াজ ভেরি স্মল। আচ্ছা, এখন এখানে পাখির সাধারণ নাম বোঝাচ্ছে এবং সেটা বহুবচন, এস লাগানো আছে, বহুবচন আছে, এবং এটা ওই একটা পাখিকেও বোঝাচ্ছে না, নির্দিষ্ট করেও বোঝাচ্ছে না, সব পাখিকে বোঝাচ্ছে, মানে সব পাখির সাধারণ নাম বোঝাচ্ছে। তাই এর আগে কোনো আর্টিকেল হবে না, যেহেতু এটা নির্দিষ্ট না, সে কারণে দা হবে না। আর যেহেতু এখানে একটা কি না সেটাও বোঝাচ্ছে না, যদি বলি যে এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, একটা পাখি আকাশে উড়তে পারে, তার মানে অন্যরা পারে না। দেখছেন, এ দিলে আর্টিকেল, এ দিলে ভুল হবে সেন্টেন্সটা, আর্টিকেল এ দিলে হবে না। আমরা যদি দ্য বার্ডস, মানে পাখিগুলা, মানে এখানে নির্দিষ্ট কিছু পাখিকে বোঝাচ্ছে, যাদেরকে বলা হচ্ছে কেবল তারাই পারে, অন্যরা কি পারে না? হ্যাঁ, অন্যরাও পারে, তার মানে দা দিলেও ভুল হবে সেন্টেন্সটা। সো ইউ ক্যান নট ইউজ এ অর এন অর দা বিকজ দেয়ার ইজ নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল হবে না। তাহলে কি হবে? ক্রস হবে, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। আশা করি বুঝতে পারছেন। এবার রেকর্ডিংটা আগে অফ করে দেই।